হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বইয়ে দ্বিতীয় অধ্যায় আমাদের চারপাশের ঘটনাসমূহ। এই অধ্যায়ের যে সমস্ত হাতে কলমেগুলো রয়েছে সেই সমস্ত হাতে কলমেগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করা যাক। দেখো, আমরা তোমাদের এই যে দ্বিতীয় অধ্যায়ে যতগুলো তোমাদের হাতে কলমে রয়েছে না, তো সেই সবগুলো কিন্তু আজকে আমরা সলভ করব, ঠিক আছে? তো ফার্স্টেই আমরা দেখতে পাচ্ছি পেজ নম্বর 21-এ একটা করে দেখো বলেছে, কি বলেছে যে সাবধানে একটা প্লাস্টিকের বা কাঠের হাতলযুক্ত স্টিলের চামচে কিছুটা মোম নিয়ে গরম করো, তারপরে ঠান্ডা করো। অন্য একটা ওরকম চামচে কিছুটা চিনি নিয়ে অনেকক্ষণ ধরে গরম করো, ঠান্ডা করার পর তোমার অভিজ্ঞতাটা এখানে লিখতে বলেছে। তাহলে ফার্স্টে কি বলেছে, প্রথম চামচে কী নিতে বলেছে, যে কিছুটা মোম নিয়ে গরম করে তারপর ঠান্ডা করতে বলেছে, ঠিক আছে? তাহলে কি বলেছে, কি করলে, প্রথম চামচে কি করলাম, যে না প্রথমে মোম নিয়ে গরম করলাম তারপর ঠান্ডা করা হলো, এটা আমরা লিখবো এখানে। কি লিখবো, প্রথমে মোম নিয়ে গরম করলাম তারপর তাকে ঠান্ডা করলাম। কি দেখতে পেলে, এটা লিখবো যে প্রথমে মোম গলে গেল, ঠান্ডা করার পর জমাট বেঁধে মোম আগের অবস্থায় ফিরে এলো। যেহেতু জায়গাটা ছোট, এখানে খুব ছোট, তো সেই কারণে আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি এই জায়গাটা। তাহলে প্রথম চামচে আমরা কি লিখলাম, কি করলে জায়গায় লিখবো, প্রথমে মোম নিয়ে গরম করলাম তারপরে তাকে ঠান্ডা করলাম। আর কি দেখতে পেলে, লিখবো যে প্রথমে মোম গলে গেল, ঠান্ডা করার পর জমাট বেঁধে মোম আগের অবস্থায় ফিরে এলো। দ্বিতীয় চামচে কি বলেছিল আমাদেরকে, যে কিছুটা চিনি নিয়ে অনেকক্ষণ ধরে গরম করতে বলেছিল। তাহলে দ্বিতীয় চামচে আমরা কি লিখব, যে চিনি নিয়ে প্রথমে গরম করা হলো তারপর ঠান্ডা করা হলো। কি লিখব, চিনি নিয়ে প্রথমে গরম করা হলো তারপরে ঠান্ডা করা হলো। আর কি দেখতে পেলে, চিনির রং বদলালো, স্বাদটাও তেতো হয়ে গেল। ঠিক আছে, চিনির রঙও বদলালো, স্বাদটাও তেতো হয়ে গেল। এরপরে আসছি, দেখো পেজ নম্বর 22 বলেছে কয়েকটা ঘটনার কথা নিচে দেওয়া হলো, তোমাদের জানা আরও ঘটনার কথা তালিকায় যোগ করো। তো কি ঘটনা ঘটলো তো দিয়েছে, দেখো গরমকালের রোদে রাস্তার পিচ গলে গেল, তারপরে দিয়েছে চাল ফুটিয়ে ভাত রান্না করা হলো, তারপরে দিয়েছে খাবার খেয়ে হজম হয়ে গেল। ঠিক আছে, তাহলে তারপরের ঘটনাগুলো আমাদেরকে নিজেদের লিখতে হবে। আর আগের অবস্থায় ফিরে যাওয়া যায় না সেটা আমাদেরকে লিখতে হবে। তাহলে গরমকালে রোদে রাস্তার পিচ গলে গেল, তাহলে এটা কিন্তু আগের অবস্থায় ফিরে পাওয়া যায়, পিচ ঠান্ডা হলে আগের অবস্থায় ফিরে আসবে। তারপরে বলেছে চাল ফুটিয়ে ভাত রান্না করা হলো। তা ভাত যখন রান্না হয়ে গেল তখন থেকে কিন্তু আমরা আগের অবস্থায় ফিরে পাবো না, তাহলে এটা লিখবো ফিরে পাওয়া যায় না। তারপরে বলেছে খাবার খেয়ে হজম হয়ে গেল, এটাও লিখবো যে আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। তারপরে আমরা আরেকটা কি লিখতে পারি, যে বাছুর থেকে গরু হলো, এটা কিন্তু আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। তারপরে আমরা কি লিখতে পারি, যে আরেকটা লিখতে পারি আলু দিয়ে তরকারি রান্না করা হলো। তারপর লিখলাম আলু দিয়ে তরকারি রান্না করা হলো, এটা লিখবো আগের অবস্থায় ফিরে পাওয়া যায় না। আরেকটা লিখতে পারি বরফ গলে জল হলো, তো এটা লিখবো আগের অবস্থায় ফিরে পাওয়া যায়। ঠিক আছে, ওই পাতাতেই আবার দেখো নিচের দিকে একটু 22 নম্বর পাতায় দিয়েছে কি ঘটনা ঘটতে দেখছো, একমুখী না উভমুখী। কি দিয়েছে, বৃষ্টিপাত, এটা আমাদের একমুখী হবে না উভমুখী হবে, তাহলে বৃষ্টিপাত হবে কিন্তু উভমুখী। ঠিক আছে, বৃষ্টিপাত কি না উভমুখী। তোমরা প্রত্যেকে কিন্তু এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়বে। এই চ্যাপ্টার থেকে যত কোশ্চেন আনসার সেগুলো কিন্তু আমি আগের ভিডিওতে করে দিয়েছি। ঠিক আছে, তোমরা যদি না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এই চ্যাপ্টার থেকে তোমাদের 2 নম্বর চ্যাপ্টার থেকে যত কোশ্চেন হতে পারে খুঁটিয়ে সমস্ত কোশ্চেন কিন্তু অ্যান্সার সমেত করিয়ে দেওয়া আছে। আর এই ভিডিওতে আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করছি। তো প্রত্যেকে অবশ্যই বইটা খুব ভালোভাবে পড়বে, নাহলে কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো তোমরা করতে পারবে না। তারপরে কি দিচ্ছে, জলের বাষ্পীভবনও কিন্তু উভমুখী ঘটনা।
উভমুখী। তারপরে দিয়েছে মূলের সাহায্যে জল শোষণ একমুখী, পাতা থেকে বাষ্পমোচন এটাও একমুখী। এবার দেখো আমরা চলে আসছি পেজ নম্বর 23-তে। বলেছে যে নিচের অভিজ্ঞতা থেকে অথবা বড়দের সঙ্গে আলোচনা করে নিচের ছকে এরকম আরও ঘটনার কথা যোগ করো যেগুলো পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত। ঠিক আছে, তাহলে দেখো কিছু ঘটনা দিয়েছে আর সেগুলো পর্যাবৃত্ত না অপর্যাবৃত্ত সেগুলো আমাদেরকে লিখতে বলেছে এবং কেন লিখতে বলেছে। ঠিক আছে, তো দেখো ফার্স্টে দিয়েছে সিলিং ফ্যান বা টেবিল ফ্যানের ব্লেডের ঘোরা। তাহলে এটা কি না, এটা পর্যাবৃত্ত ঘটনা, কারণ নির্দিষ্ট সময় পরপর ঘুরে একই জায়গায় কিন্তু আসে। হ্যাঁ, সিলিং ফ্যানের ব্লেডটা নির্দিষ্ট সময় পরপর ঘুরে এক জায়গায় যেহেতু আসে সে কারণে এটা পর্যাবৃত্ত ঘটনা। তারপরে বলেছে রাস্তায় গাড়ির আসা যাওয়া, এটা কিন্তু অপর্যাবৃত্ত, কারণ নির্দিষ্ট সময় পরপর ঘটে না। একটা গাড়ি যাচ্ছে, সেটা আবার কখন আসবে তার ঠিক নেই, তো সেই কারণে সেটা আবার নাও আসতে পারে, তো সেই কারণে এটা হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা। তারপর বলেছে গাছের পাতা ঝরে যাওয়া, এটাও অপর্যাবৃত্ত ঘটনা, কারণ নির্দিষ্ট সময় পরপর ঘটে না। জোয়ার ভাটা হচ্ছে যে পর্যাবৃত্ত ঘটনা, কারণ নির্দিষ্ট সময় পরপর ঘটে। সাপের খোলস ত্যাগ, এটা হচ্ছে পর্যাবৃত্ত ঘটনা, কারণ নির্দিষ্ট সময় পরপর ঘটে। সুনামি হচ্ছে অপর্যাবৃত্ত ঘটনা, কারণ নির্দিষ্ট সময় পরপর নাও ঘটতে পারে। লিপিয়ার হচ্ছে পর্যাবৃত্ত, নির্দিষ্ট সময় পরপর ঘটে। সমুদ্রের জলের ঢেউ, এটা হচ্ছে পর্যাবৃত্ত, নির্দিষ্ট সময় পরপর আসে। তারপর বলেছে স্কুলের বিভিন্ন বিষয়ের পিরিয়ড, এটা হচ্ছে পর্যাবৃত্ত, কারণ তো একই, নির্দিষ্ট সময় পরপর ঘটে। তারপর বলেছে আকাশে ধূমকেতু দেখতে পাওয়া, এটা হচ্ছে অপর্যাবৃত্ত, কারণ নির্দিষ্ট সময় পরপর দেখা যায় না। এবার নিজেদেরকে দুটো লিখতে বলেছে, এটা আমরা লিখতে পারি, একটা লিখতে পারি দেখো যে বাঘের শিকার ধরা, বাঘের শিকার ধরা, তো এটা অপর্যাবৃত্ত ঘটনা, কারণ নির্দিষ্ট সময় পরপর ঘটে না। আরেকটা আমাদেরকে লিখতে বলেছে যে দিন রাত্রি হওয়া, এটা হচ্ছে পর্যাবৃত্ত, কারণ নির্দিষ্ট সময় পরপর এটা হয়ে থাকে। এবার দেখো আমরা চলে আসলাম পেজ নম্বর 24-এ। বলেছে যে ঘটনাগুলো প্রকৃতির বা মানুষের ক্ষতি করে না সেগুলো আমাদের অভিপ্রেত, কিন্তু যেগুলো প্রকৃতি বা মানুষের ক্ষতি করে সেগুলো আমাদের অনভিপ্রেত। ঠিক আছে, অনভিপ্রেত। তাহলে এবার দিয়েছে যে যা যা ঘটছে দেখো আর আমাদের অভিপ্রেত না অনভিপ্রেত সেগুলো লিখতে বলেছে। তাহলে এটা আমরা করতে পারি যে কুড়ি থেকে ফুল ফোটা। ঠিক আছে, একটা লিখতে পারি কুড়ি থেকে ফুল ফোটা, এটা হচ্ছে অভিপ্রেত ঘটনা। তারপর লিখব বীজ থেকে গাছ হওয়া, অভিপ্রেত ঘটনা। 3 নম্বর লিখতে পারি যে গাছ কাটা, এটা হচ্ছে অনভিপ্রেত ঘটনা। তারপরে লিখব যে যেখানে সেখানে প্লাস্টিকের জিনিস ফেলা, এটা হচ্ছে অনভিপ্রেত ঘটনা। একটা লিখতে পারি গাড়ির গাড়ির থেকে ধোঁয়া বেরোনো, এটা হচ্ছে অনভিপ্রেত ঘটনা। আর একটা লিখতে পারি মাইক বাজানো, এটা হচ্ছে অনভিপ্রেত ঘটনা। এবার চলে আসছি আমরা 25 পেজে। দেখো একটা দিয়েছে প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট কিছু দিয়েছে। তো এখানে চারটা আমাদের কমপ্লিট করতে হবে। বলেছে যে কি ঘটনা, যেটা করে দেওয়া আছে সেটা করছি না, যেটা করে দেওয়া নেই। কি ঘটনায় বলেছে স্বাভাবিক মৃত্যু, বনের পশুর মৃত্যু। স্বাভাবিক মৃত্যু কিভাবে ঘটা সম্ভব, স্বাভাবিক মৃত্যু কীভাবে ঘটা সম্ভব না, বয়সের কারণে ঘটা সম্ভব। বয়সের কারণে লিখতে পারবো আমরা, বয়সের কারণে। তারপরে দিয়েছে যে আরেকটা দিয়েছে মনুষ্য সৃষ্ট হচ্ছে চোরা শিকারীদের হাতে মৃত্যু, এটা কিভাবে ঘটা সম্ভব, এটা আমরা লিখতে পারি যে চামড়া পাচারের জন্য, চামড়া পাচারের জন্য। ঠিক আছে, আরেকটা দিয়েছে ব্যাঙ বা পাখি ফসলের ক্ষতিকারক পোকামাকড় খেয়ে ফেলে, তো এটা কিভাবে ঘটা সম্ভব না খিদা মেটানোর জন্য ওরা এই কাজটা করে থাকে, খিদা মেটাতে। নেক্সট আছে কীটনাশক ছড়িয়ে এরকম পোকামাকড় মারা হয়, তো এটা কিভাবে ঘটা সম্ভব, লিখব হচ্ছে ফসল রক্ষার জন্য, ফসল রক্ষার জন্য। এবার চলে আসছি নিচে, দেখো দিয়েছে, দেখো ওই পেজেই 25 পেজে নিচের দিকে বলছে যে এরকম কিছু ঘটনার উদাহরণ দেওয়া আছে, তোমরা স্কুলের বা বাড়ির চারপাশে দেখতে পাও, এরকম কিছু কিছু ঘটনার কথা তালিকায় লেখো যেগুলো এরকম হতে পারে।
তো আমরা কি ঘটতে দেখি? মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া। এটা হচ্ছে অভিপ্রেত না অনভিপ্রেত, আর প্রাকৃতিক না মনুষ্যসৃষ্ট লিখতে হবে। তাহলে মুরগির ডিম ফুটে বাচ্চা হওয়া এটা কিন্তু অভিপ্রেত ঘটনা, অভিপ্রেত ঘটনা। আর এটা প্রাকৃতিক না মনুষ্যসৃষ্ট, এটা হচ্ছে প্রাকৃতিক। তারপরে বলেছে উনুন জ্বালিয়ে রান্না করা, এটাও অভিপ্রেত ঘটনা, এটা হচ্ছে মনুষ্য সৃষ্ট। নেক্সট আছে ভূমিকম্প। ভূমিকম্প হচ্ছে অনভিপ্রেত ঘটনা, এটা হচ্ছে প্রাকৃতিক। তারপরে দেখো দিয়ে দিয়েছে তিনটে খালি, আমাদেরকে লিখতে বলেছে। ঘ নাম্বারে আমরা লিখবো মাটিতে প্লাস্টিক ফেলা, এটা অনভিপ্রেত ঘটনা, এটা হবে মনুষ্য সৃষ্ট। তারপরে আমরা লিখতে পারি বাঘের হরিণ শিকার, এটা অভিপ্রেত ঘটনা, এটা হচ্ছে প্রাকৃতিক। তারপরে লিখবো যে যুদ্ধ, এটা অনভিপ্রেত ঘটনা, এটা হবে মনুষ্য সৃষ্ট। এগুলো তোমরা নিজেরা করে নেবে। এবার আসছি দেখো আমরা 26 পেজে, বলছে যে কি ব্যবহার করা হচ্ছে, কি কারণে এদের ব্যবহার প্রয়োজন, আর দীর্ঘ ব্যবহারের ফলে কি কি ফলাফল হতে পারে। তো ফার্স্টের ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? 1 নম্বর ছবিতে গাছ রোপণ করা হচ্ছে, কীটনাশক দেওয়া হয়েছে। তো সে কারণে কারণে বলছে কী কারণে এদের ব্যবহার প্রয়োজন। এটা লিখব যে পোকামাকড় থেকে উদ্ভিদকে রক্ষা করতে এদের আমাদের প্রয়োজন। আর তারপরে বলেছে দীর্ঘদিন ব্যবহারের ফলে কি কি ফলাফল হতে পারে। এখানে লিখব যে উদ্ভিদের এবং উদ্ভিদের সংস্পর্শে আসা প্রাণীদের মৃত্যু ঘটতে পারে। আর 2 নম্বর ছবি থেকে আমরা দেখছি যে সার ও কীটনাশক ব্যবহার করা হচ্ছে। আর এক্ষেত্রে কী কারণে এদের ব্যবহার করা হয়? মাটির উর্বরতা বাড়াতে আর ফসলকে রক্ষা করতে ব্যবহার করা হয়। আর দীর্ঘদিন ব্যবহারের ফলে হচ্ছে মাটির উর্বরতা হ্রাস পায়, ফসলের মান খারাপ হয়। ঠিক আছে। তারপরে দেখো 26 পেজেরই নিচের দিকে আছে আগে যেসব মাছ চাষের ক্ষেত্রে পাওয়া যেত তাদের নাম, আর এখন সেই সব মাছ কোনগুলো সেখানে আর পাওয়া যায় না তাদের নাম। তাহলে প্রথমেরটা কি আছে? আগে যেসব মাছ চাষের ক্ষেত্রে পাওয়া যেত তাদের নাম। তাহলে লিখতে পারি এখানে আমরা চ্যাং মাছ, ল্যাটা মাছ, কই, মাগুর, খলসে, এগুলো লিখতে পারি। আর এখন যেগুলো দেখা যায় না তাদের নাম হচ্ছে চ্যাং আর খলসে, যেগুলো এখন দেখা যায় না। ঠিক আছে। এবার চলে আসছি আমরা পেজ নম্বর 30তে বলেছে নিচের আলোচনা করে তোমাদের দেখা আরও দ্রুত ও মন্থর ঘটনার কথা যোগ করো। তাহলে কি দেখলে? প্রথমে আছে শুঁয়োপোকা থেকে প্রজাপতি হলো, তাহলে এটা দ্রুত না মন্থর? এটা হবে মন্থর। তারপরে বলেছে ব্যাঙাচি থেকে ব্যাঙ হলো, এটাও মন্থর। নেক্সট বলেছে আম গাছের মুকুল থেকে আম হলো, এটাও মন্থর। নেক্সট আছে ফুটন্ত দুধে লেবুর রস মিশিয়ে ছানা কাটানো হলো, এটা হবে হচ্ছে দ্রুত। তারপরে আমরা লিখবো যে একটা লিখতে দিয়েছে আমাদেরকে নিচে, তো লিখবো নিজে থেকে লিখি, এটা যে শিশু থেকে বুড়ো হলো, এটা হচ্ছে মন্থর। এবার চলে আসছি আমরা পেজ নম্বর 34-এ একটা কর্মপত্র আমাদের দিয়েছে, দুটো কর্মপত্র। তো দেখো কিভাবে সলভ করব। বলেছে গাছের সবুজ অংশে গাছ তার নিজের খাবার তৈরি করতে পারে, এটা আমরা সবাই জানি। ক নম্বরে বলেছে তাহলে এই ঘটনার জন্য গাছের কোন শক্তির দরকার হয়? তাহলে তোমরা বলো এটা গাছের কোন শক্তির দরকার হয়? তো এটা আমরা লিখব সৌরশক্তি। ঠিক আছে। খ নাম্বার বলেছে ওই শক্তি প্রকৃতিতে গাছ কোথা থেকে পায়? এটা লিখব সূর্য থেকে পায়। তারপরে বলেছে গাছের তৈরি খাবারে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয়ে খাদ্যে আবদ্ধ থাকে। গাছের এই খাবার তৈরি করাটা রাসায়নিক পরিবর্তন। তাহলে দেখা যাচ্ছে ড্যাশ শক্তির দ্বারা ড্যাশ পরিবর্তন ঘটছে। তাহলে দেখা যাচ্ছে আলোক শক্তির দ্বারা রাসায়নিক পরিবর্তন ঘটছে। নেক্সট কর্মপত্রটা দেখো কি বলেছে। এবার অন্য একটি শক্তির প্রভাবে ঘটনার কথা আলোচনা করা যাক। জল কি মৌল দিয়ে তৈরি হয় বলো তো? তো জল হচ্ছে হাইড্রোজেন ও অক্সিজেন দিয়ে তৈরি হয়। তারপরে তোমরা জেনেছো যে হাইড্রোজেন ও অক্সিজেন গ্যাসীয়, কিন্তু জল তরল পদার্থ। গ নম্বরে বলেছে সামান্য খাবার নুন মেশানো জলে ব্যাটারি থেকে বিদ্যুৎ পাঠালে জল ভেঙে গিয়ে অক্সিজেন আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। এই ঘটনা তাহলে বিদ্যুৎ শক্তির প্রভাবে ড্যাশ পরিবর্তনের ঘটনাটা ভৌত না রাসায়নিক পরিবর্তন? ভৌত না রাসায়নিক? তাহলে এটা আমরা লিখব যে রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে।
তারপর দেখো পেজ নম্বর 35-এ কর্মপত্র কি বলছে, জল থেকে বাষ্প হয়, এটা আমরা আগেই জেনেছি। জল থেকে বাষ্প হতে কোন শক্তি লাগে বলো তো? তাহলে জল থেকে বাষ্প হতে কী শক্তি লাগে না, তাপ শক্তি। তারপরে বলেছে একইভাবে তোমরা বাড়ির পাশের পুকুর বা নদী থেকে জল বাষ্প হতে যে তাপ লাগে তার উৎস কি? এটা হবে সূর্যের আলো। তারপর বলেছে বাতাসে উপাদান হিসাবে যে জলীয় বাষ্প থাকে তার প্রাকৃতিক উৎস তাহলে কি কি? তাহলে এটা হবে সূর্যের আলো, নদী, পুকুর, সমুদ্র। এবার দেখো চলে আসছি পেজ নম্বর 37-এ, বলছে যে বিভিন্ন ঋতু পরিবর্তনের সময় তোমাদের কি কি রোগ সংক্রমণ হতে পারে। পেট খারাপ, সর্দি কাশি, জল বসন্ত, হাম ইত্যাদি তা নিজেদের মধ্যে আলোচনা করে নিচের সারণীতে লিখতে বলেছে। আর গ্রীষ্মকাল দিয়েছে বর্ষাকাল, শীতকাল, বসন্তকাল। তাহলে গ্রীষ্মকালে কি কি রোগ হয়? গ্রীষ্মকালে হয় হচ্ছে সানস্ট্রোক, গ্রীষ্মকালে সানস্ট্রোক হয়। আরেকটা হয় হচ্ছে ডিহাইড্রেশন। তারপর বর্ষাকালে হয় হচ্ছে সর্দি কাশি। শীতকালে কি হয় না, শীতকালে সর্দি কাশি হয়। আরেকটা কি হয়, নিউমোনিয়া হয়, নিউমোনিয়া। আর বসন্তকালে হয় হচ্ছে হাম, আর একটা হয় জল বসন্ত। এবার দেখো পেজ নম্বর 38-এ কি বলছে, নিচে আমাদের চেনা কতগুলো ঘটনার কথা দেওয়া হলো, কোনটা কোন ধরনের ঘটনা লেখো, প্রয়োজনে শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও। তাহলে কি কি ঘটনা দিয়েছে, যে ফার্স্টেরটা দিয়েছে গাছে কাঁচা ফল পেকে গেল, এটা একমুখী না উভমুখী? তাহলে এটা হচ্ছে একমুখী। কেমন ঘটনা, প্রাকৃতিক না মনুষ্য সৃষ্ট? প্রাকৃতিক। এটা ভৌত না রাসায়নিক পরিবর্তন? ভৌত পরিবর্তন। তারপরে দিয়েছে শুয়োপোকা থেকে প্রজাপতি হলো, এটা কি? এটাও একমুখী ঘটনা, এটাও প্রাকৃতিক ঘটনা, আর বহু রকমের রাসায়নিক পরিবর্তন। আচ্ছা, তারপরে দিয়েছে ফুটবলে পাম্প দেওয়া হলো, এটা হচ্ছে উভমুখী ঘটনা হবে, মনুষ্য সৃষ্ট। আর একটা লিখবো যে ভৌত পরিবর্তন। ঠিক আছে। তারপরে দিয়েছে যে মোমবাতি জ্বালানো হলো, এটা উভমুখী ঘটনা, মনুষ্য সৃষ্ট, ভৌত পরিবর্তন। তারপরে বলেছে উদ্ভিদ দেহ থেকে কয়লা তৈরি হলো, একমুখী ঘটনা, প্রাকৃতিক, আর এটা হচ্ছে ভৌত রাসায়নিক, দুটো পরিবর্তনই হয়। নেক্সট দিয়েছে দেহের ভাঙা হাড়ের ছবি এক্স রে প্লেটে তোলা হলো, দেহের ভাঙা হাড়ের ছবি, তো এইটা একমুখী পরিবর্তন, মনুষ্যসৃষ্ট, রাসায়নিক। ঠিক আছে। তারপরে দিয়েছে দুধ থেকে ছানা কাটানো হলো, হচ্ছে একমুখী পরিবর্তন, মনুষ্যসৃষ্ট, ভৌত ও রাসায়নিক দুটোই। তারপরে বলেছে মাখন গলানো হলো, এটা একমুখী পরিবর্তন, মনুষ্যসৃষ্ট, ভৌত পরিবর্তন। তারপরে বলেছে গাছের পাতার রং পাল্টে গেল, তাহলে এই গাছের পাতার রং পাল্টে গেল, এটা হচ্ছে একমুখী পরিবর্তন, প্রাকৃতিক, আর হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তাহলে আমরা 2 নম্বর চ্যাপ্টারে যত হাতে কলমে ছিল সব কিন্তু আমরা আলোচনা করে ফেললাম এই ভিডিওতে। তোমরা যারা এই চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সারগুলো দেখোনি, তারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো চাইলে। যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো, একটা লাইক করে দিও। তো আজকের মতো এখানেই টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।